হাসানুল হক ইনুর যে রায়টি 30 জুন 2026 তারিখে রায়ের তারিখ ঘোষণা করা হয়েছে। হাসানুল হক ইনুর বিরুদ্ধে মূলত চার্জ হচ্ছে যে তিনি সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে তার যে দায়িত্ব ছিল, তিনি শেখ হাসিনার সাথে বৈঠক করা, বিভিন্ন পলিসির সিদ্ধান্ত দেওয়া এবং তাদের এই বিভিন্ন রকমের সিদ্ধান্তের প্রেক্ষিতে যে কুষ্টিয়া সহ সারা বাংলাদেশে অনেক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটার দায় তার উপরে বর্তায়। 10 জন সাক্ষীর সাক্ষ্য আমরা আদালতে উপস্থাপন করেছি, তারা 10 জন সাক্ষী দিয়েছেন। প্রত্যেকে হাসানুল হক ইনু সাহেবের যে সংশ্লিষ্টতা সাক্ষীরা তা প্রমাণ করেছে কোর্টে। উভয় পক্ষের আর্গুমেন্ট হয়েছে, এটি জাজমেন্টের জন্য অপেক্ষমান ছিল। আজকে সেটার তারিখ দিয়েছে আগামী 30 তারিখে, এই মাসের 30 তারিখে আশা করি আমরা রায় পাব। আমাদের প্রত্যাশা আইন অনুযায়ী তার যে অপরাধ, তিনি যে অপরাধ করেছেন সে অনুযায়ী তাতে সর্বোচ্চ শাস্তি হয়, সেটাই প্রত্যাশা করছেন। এখন কেসটি রায়ের জন্য অপেক্ষমান। আগামী 30 জুন 2026 তারিখে রায় হবে। 10 জন সাক্ষীর জবানবন্দি যারা হয়েছে, আমাদের উভয় পক্ষে সাম আপ হয়েছে কেস। এর বাইরে এখন কেসের মেরিট সম্পর্কে আর কোনো বক্তব্য আমরা আর বলতে চাই না, যেহেতু এটা রায়ের অপেক্ষমান। আমরা প্রত্যাশা করি, আমরা মনে করি প্রসিকিউশন পক্ষ থেকে আমাদের সাক্ষ্য প্রমাণে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে এবং আমরা প্রত্যাশিত রায় পাবো বলে প্রত্যাশা করি। আসামি পক্ষের বক্তব্য আমি এখন খণ্ডাবার কোনো সুযোগ নাই, এটা তাদেরকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। তবে আমরা মনে করি যে তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণে তার বিরুদ্ধে আনিত অভিযোগ যথাযথভাবে প্রমাণ করা সম্ভব হয়েছে এবং আমরা রায় প্রত্যাশা করি। আশা করি ইনশাল্লাহ আমরা আমাদের আইন অনুযায়ী প্রত্যাশিত রায় পাব। এটা এখনো আমরা রায়ের তারিখ পাইনি, এই কারণে সম্ভবত আমাদের যে ট্রাইব্যুনাল 2তে বিচারাধীন আছে এটা বা রায়ের অপেক্ষমান আছে। যেহেতু একটা রায় 30 তারিখে হবে, সম্ভবত আরেকটা রায় হয়তো ওনারা প্রস্তুত করতে পারেন নাই বা পারবেন না, সে কারণে হয়তো এখন পর্যন্ত দিচ্ছেন না। আমার ধারণা যে ওনারা যখন রায়ের জন্য রায় ডেলিভার করবার জন্য যখন পারবে, তখন নিশ্চয়ই আমাদেরকে তারিখ ঘোষণা করবেন। সেটা একান্তই ট্রাইব্যুনালের বিষয়, এই বিষয়েও কিছু বলা যাচ্ছে না এখন কবে ওনারা রায় দিতে পারবেন। হত্যা মামলায় যেটা আসামি ফজলে করিম চৌধুরী সহ অন্যান্য আসামি যারা আছে, তাদের আজকে আমরা চার্জ হিয়ারিং করেছি। প্রসিকিউশন পক্ষ থেকে চার্জ হিয়ারিং হয়েছে। আসামি পক্ষ থেকে আপনারা জানেন যে ফজলে করিম চৌধুরী গত 3 তারিখ তিনি অসুস্থতার অজুহাতে তিনি আদালতে আসছেন না। তো আমাদের সেকশন 43 ক্যাপিটাল এ অনুযায়ী যদি কোনো আসামি দাবি করে তিনি দীর্ঘদিন অসুস্থতাজনিত কোনো কারণে তিনি ভুগছেন অথবা হাসপাতালে ভর্তি, তিনি আসতে পারবেন না, সেক্ষেত্রে তার অনুপস্থিতিতে, তার লয়ারের উপস্থিতিতে আমাদের এই মামলার কার্যক্রম চলমান থাকার বা চালানোর আইনগত সুযোগ আছে। তো যেহেতু গত 3 তারিখ আজকে সহ জনাব ফজলে করিম চৌধুরী তিনি ট্রাইব্যুনালে হাজির হচ্ছেন না, অথবা তিনি বলছেন, দাবি করছেন যে তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ, সেই কারণে আমরা বলেছি আজকে ট্রাইব্যুনালের কাছে যে আপনি তার অনুপস্থিতিতে, তার আইনজীবী যেহেতু উপস্থিত আছে, তার আইনজীবীর উপস্থিতিতে এই মামলা প্রসিড করবার জন্য, এবং অ্যাকর্ডিংলি আজকে আমাদের পক্ষ থেকে চার্জ হিয়ারিং হয়েছে। আগামী পরশুদিন তা জনাব ফজলে করিম চৌধুরীর পক্ষে তাদের শুনানি তারা হয়তো করবেন এবং ওই দিন চার্জ গঠন হতে পারে বলে আমরা আশা করছি। আচ্ছা, জিয়াউল হাসানের কেসে দেখেন আমরা বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হচ্ছি এবং জিয়াউল হাসানের আপন বোন তিনি আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি প্রত্যেক তারিখেই কোনো না কোনো অজুহাতে তিনি সময় ক্ষেপণের একটা টেন্ডেন্সি তার মধ্যে আছে। যেমন ধরেন, তিনি আইনজীবী নাই, আইনজীবী অসুস্থ, কোনো একজন আইনজীবী মারা গেছেন, ইত্যাদি নানান অভিযোগে কখনো তিনি এই কাগজ সেই ডকুমেন্ট অমুক তমুক এইসব নানান কিছু করে তিনি নানান দরখাস্ত দিয়ে দেন এবং সেটি দিয়ে তিনি মামলার কার্যক্রম, শুনানির কার্যক্রম তিনি স্থগিত প্রার্থনা করেন। সেরকমই গতকালকে আমরা একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষী ইমরুল কায়েসকে আমরা হাজির করেছি, তার জবানবন্দি আমরা নিয়েছি।
তার জবানবন্দির পরে আজকে এটা তার তার জেরা করবার জন্য আজকে রাখা হয়েছিল। আজকে এসে ওনারা চারটা দরখাস্ত জিয়াউল হাসানের পক্ষে তার আইনজীবী নাজনীন বেগম নাজনীন নাহার, তিনি 4টি অ্যাপ্লিকেশন শুনানির জন্য আনলেন। আমরা 4টা অ্যাপ্লিকেশনের বিরোধিতা করেছি। একটা অ্যাপ্লিকেশনের আমরা সমর্থন দিয়েছি, সেটা হচ্ছে যে আসামির সাথে তার আইনজীবীর সাক্ষাৎ অথবা পরামর্শ। এই বিষয়ে আমরা বলেছি যে এটা তার আইনগত অধিকার, আইনগতভাবে সেটা করতে পারেন। ট্রাইব্যুনাল সেটি গ্রহণ করেছেন, মঞ্জুর করেছেন, তাকে সুযোগ দিয়েছেন যে তার আইনজীবীর সাথে যাতে তিনি পরামর্শ করতে পারেন। এই বিষয়ে আমাদের কোনো আপত্তি নাই বা দ্বিমত নাই। আর বাকি যে অ্যাপ্লিকেশনগুলো উনি দিয়েছেন একেবারেই এই মামলায় অপ্রাসঙ্গিক। তিনি এমন কিছু জিনিস তিনি চাচ্ছেন, যেমন ধরেন কোনো একজন ব্যক্তির এসিআর চাচ্ছেন, যেটার সাথে এই মামলার কোনো সম্পর্ক নেই। তিনি ওই যে ক্রসফায়ারে যাদেরকে মেরেছে বা বিভিন্ন রকমের এই যে গুম করেছেন, এগুলার এক্সিকিউশন রিপোর্ট চাচ্ছেন। তো কোনো খুনি যদি কাউকে খুন করেন, তো সেটার জন্য কি কোনো এক্সিকিউশন রিপোর্ট রেখে যায়? উনি এরকম অদ্ভুত কিছু অ্যাপ্লিকেশন দেয়, এগুলো আমরা বিরোধিতা করেছি। ট্রাইব্যুনাল আজকে উভয় পক্ষকে শুনেছেন এবং আগামী কালকে এই বিষয়ে ওই যে দরখাস্তগুলো নিষ্পত্তির বিষয়ে উনি আগামী কালকে ট্রাইব্যুনাল আদেশ দিবেন। এই হচ্ছে। আর সাক্ষী ওনাদের বক্তব্য ছিল যে আজকে ওনাদের একজন আইনজীবী মারা গেছেন, জনাব আমিনুল গনি টিটু, এবং ওনাদের আরেকজন আইনজীবী জনাব মনসুরুল হক চৌধুরী দাবি করেছেন যে তিনি অসুস্থ। এই দুই কারণে সময়ের দরখাস্ত দিয়েছেন। ট্রাইব্যুনাল তার সেই আবেদনটা বিবেচনা করে আগামী 26 তারিখ আগামী 28/6/2026 তারিখে আমাদের সাক্ষী ইমরুল কায়েসকে জেরার জন্য রেখেছেন। আশা করি ওই দিন ওই সাক্ষীর জেরা শেষ হবে। আচ্ছা, একজন মানুষ যদি কাউকে খুন করে তাহলে কি নামে ডাকা হবে তাকে? একজন হত্যাকারীকে কি হত্যাকারী বলা যাবে না? একজন খুনিকে কি খুনি বলা যাবে না? আইনে যেভাবে যে শব্দ বলা আছে তাই তো আমরা বলছি। একজন আইনে যাকে আসামি বলার তাকে তো আমরা আসামিই বলছি। বা তিনি যদি হত্যা করে থাকেন তাহলে তাকে তো কি নামে ডাকতে হবে? আমরা আইনগত শব্দ প্রয়োগ ছাড়া অন্য কোনো নামে কাউকে ডাকি না। আইনে যাভাবে যে ভাষা ব্যবহার করতে হয়, এই ট্রাইব্যুনালে আমাদের সকল প্রসিকিউটররা সে আইনগত ভাষা ব্যবহার করেন। যাকে আসামি বলার তাকে আমরা আসামি বলি, তাকে আমরা বাদী বলার বাদী বলি, যাদেরকে সাক্ষী বলার সাক্ষী বলি। সাংবাদিক আরো আসবে কি আসবে না, আমি তো বলছি যে ইতিমধ্যে আরো একজন সাংবাদিক গ্রেফতার হয়েছে, তার সংশ্লিষ্টতা আছে কিনা হেফাজতের সাথে সেটা আমরা খতিয়ে দেখছি। যদি তার সংশ্লিষ্টতা থাকে তাহলে তার বিরুদ্ধেও আমাদের প্রয়োজনীয় আইনগত কার্যক্রম আমরা গ্রহণ করব। এবং তিনি আরো কোনো বিষয়ে যদি জড়িত থাকেন, হেফাজত ছাড়াও যদি অন্য কোনো কিছুতে জড়িত থাকেন, সেটাও আমরা বিচার বিশ্লেষণ করে খতিয়ে দেখছি। তিনি ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন, জুবাইর করে একজন, আপনারা দেখেছেন সময় টিভির। এবং তার বিরুদ্ধে বিভিন্ন তথ্য প্রমাণ আমাদের কাছে আসছে। আমরা সেটি যাচাই বাছাই না করে এখনই কোনো আইনগত ব্যবস্থা যাচ্ছি না। তবে আমরা যদি সাফিসিয়েন্ট এভিডেন্স বা সাফিসিয়েন্ট কানেকশন যদি তার দেখি, তাহলে তাকেও আমাদের এখানে আনা হবে। কোথায় কোর্টে বলেছে সেটা আমি যে বলতে পারবো না। উনি আদালতে বলুক। সাক্ষী যিনি তার রানার ইমরুল কায়েস, তিনি রানার হিসেবে তার সাথে 1 বছরের অধিককাল তার সাথে কাজ করেছেন। প্রত্যেকটা ঘটনাবলী তিনি বর্ণনা করেছেন। এখন তিনি যদি রানার না হয়ে থাকেন, সেটা যদি চ্যালেঞ্জ করেন, সেটা তিনি আদালতে চ্যালেঞ্জ করবেন। এটার একটা প্রক্রিয়া আছে, উনি যারা করবেন। উনি যারা না করে যদি রাস্তায় গিয়ে কথা বলেন তাহলে তো হবে না। তাকে চ্যালেঞ্জ করে এটা মিথ্যা প্রমাণ করতে হলে তাকে কোর্টে গিয়ে তাকে জেরা করতে হবে। কিন্তু আসামি পক্ষ তো জেরা করতে চায় না, তারা শুধু নানান প্রক্রিয়ায় এই কেসটাকে বিলম্বিত করতে চায়। তো একদিকে রাস্তায় গিয়ে একরকম কথা বলবে আর কোর্টে এসে শুধু সময় চাইবে, এটা তো খুব ভালো লক্ষণ না। তবে আমরা পরিষ্কার করে বলি যে আগামী তারিখ থেকে জিয়াউল হাসানের
যে কোনো কলাকৌশল, এই যে মামলা বিলম্বিত করবার জন্য যে কোনো পদক্ষেপ, যে কোনো কলাকৌশল, তারা যদি কোনো অসৎ উদ্দেশ্যে কোনো কার্যক্রম তারা আনতে চায় বা কোনো অ্যাপ্লিকেশন বা কোনো দরখাস্ত দিয়ে যদি সময় ক্ষেপণ করতে চায়, আমরা স্ট্রংলি আপত্তি জানাবো। বেনজিরের এটার একটা আপডেট কি? বেনজির আহমেদের তো আমাদের শাপলা চত্বরে তো তার বিরুদ্ধে সাফিসিয়েন্ট এভিডেন্স আছে, এবং আমরা বলছি যে যদি বেনজির আহমেদ ইতিমধ্যে সরকার যেহেতু একটা ব্যবস্থা নিয়েছেনও, তাকে ফিরে আনার জন্য সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে আমাদের সরকারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে। সেটি সরকারি পর্যায়ে সেই কূটনৈতিক চ্যানেলে কার্যক্রম চলছে, এবং আমরা আশা করি যে বেনজিরকে যথাসময়ে বাংলাদেশে আনা যাবে, এবং আনা সাপেক্ষে তার বিরুদ্ধে চলমান যে বিচার কার্যক্রম চলছে সেখানে তাকে আনা হবে, এবং ভবিষ্যতে যেসব মামলায় আমরা তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পাচ্ছি সেগুলো তো তাকে